দর্শক, শুরু হলো সব খবর। কম সময়ের সব খবর একসাথে জানিয়ে দেব। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আহমেদ রেজা। নায়িকা পরীমণি চলচ্চিত্রের আড়ালে অবৈধ ব্যবসা করত বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার হারুনুর রশিদ। দুপুরে গোয়েন্দা পুলিশ কার্যালয়ের সাংবাদিকদের তিনি বলেন, এর পেছনে এক নারী ও পরীমণির কস্টিউম ডিজাইনার জিমির সম্পৃক্ততা রয়েছে। ওই নারী ও কস্টিউম ডিজাইনার গোয়েন্দা নজরদারিতে আছেন। হারুনুর রশিদ বলেন, যে কোনো সময় গ্রেফতার করা হবে জিমিকে। অন্যদিকে পরীমণিকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। এদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেছেন, কোনো শিল্পীর অপকর্মের দায় শিল্পী সমিতি নেবে না। সিনেমা বা নায়িকা পরিচিত, কিন্তু এর আড়ালে উনি যে খারাপ ব্যবসাগুলি করতেন এবং এই ব্যবসাগুলিতে কারা তাকে প্যাট্রোনাইজ করেছেন এই কথাগুলি সেও স্বীকার করেছেন এবং আমরা এগুলিকে নজর দিতে করছি। অলরেডি তো আপনারা যে কথা বলেছেন জেবির কথা, জেমিকেও আমরা অত শীঘ্রই গ্রেপ্তার করবো। ধরনের একজন দুজন শিল্পীর জন্য যদি আমাদের সমগ্র শিল্পী সমাজের একটা সুনামহানি হয়, মানে সুনাম নষ্ট হয়, সেটা আমরা শিল্পী সমাজ কখনোই মেনে নেই। দর্শক, চিত্রনায়িকা পরীমণি এবং প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে দায়ের করা সব মামলার তদন্তভার সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। তাদেরকে গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে সিআইডি কার্যালয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হোসেন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। নাজমুল যুক্ত হচ্ছেন মিন্টু রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ের সামনে থেকে। নাজমুল, পরীমণি ও তার সহযোগীদের কখন কিভাবে নেওয়া হতে পারে, কি রয়েছে আপনার কাছে তথ্য? রেজা, কখন নেওয়া হবে সেই বিষয়টি এখনও গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুনুর রশিদ। তিনি যেটা বলেছিলেন যে সময়টা আমরা বলতে পারছি না, তবে তাদেরকে ডিবি কার্যালয় থেকে সিআইডি কার্যালয়ে নিয়ে যাওয়া হবে মালিবাগে। আমরা একটু এখানকার পরিবেশ একটু দেখাতে চাই। এখন স্বাভাবিক অন্যান্য দিনের বিকেলের যে পরিবেশ সেরকম পরিবেশই কিন্তু গোয়েন্দা কার্যালয়ের সামনেই রয়েছে। যেহেতু পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় হেলেনা জাহাঙ্গীর, নায়িকা পরীমণি, মডেল পিয়াসা, মৌ, তাদের সহযোগী মিশু, জিসান, প্রযোজক নজরুল ইসলাম রাজ, তার সহযোগীদের বিরুদ্ধে যে দায়ের করা যে মামলা, সেই মামলাটা কিন্তু সকালবেলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে আবার কিন্তু নির্দেশনা এসেছে যে মামলাটি পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। কারণ এখানে পর্নোগ্রাফি অ্যাক্ট এবং তথ্য প্রযুক্তি অ্যাক্টের মামলা রয়েছে। যেহেতু এই মামলাগুলো সবসময় সিআইডির পক্ষ থেকে তদন্ত করা হয়, সে কারণেই সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে বলে এরকম বিষয়ে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি। আর মাদকের 2 মামলায় পরীমণি সহ 4 জনকে 4 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। তো ডিবি কার্যালয়ে কখন আসলে কিভাবে তাদেরকে নিয়ে যাওয়া হবে সেই বিষয়ে কোনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য নেই, কিন্তু নিয়ে যাওয়ার খবর আমরা জানার চেষ্টা করছি এবং সেই সংবাদ দর্শকদেরকে আপনার মাধ্যমে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে যেহেতু সিআইডিতে নিয়ে যাওয়া হবে আর কিছু আনুষ্ঠানিকতা রয়েছে আর তারা এখন রিমান্ডে আছেন, তো এই আনুষ্ঠানিকতা শেষ করেই তাদেরকে কিন্তু সিআইডিতে হস্তান্তর করা হবে, কারণ আসামিরা এখনও তারা রিমান্ডে রয়েছেন। রেজা, নিশ্চয়ই নাজবুল, সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরে আপনার কাছ থেকে পরবর্তী সংবাদে সবশেষ তথ্যগুলো জেনে নেব। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এদিকে দ্বিতীয় দফায় মাদকের মামলায় মডেল পিয়াসাকে 8 দিন এবং মৌকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। প্রথম দফায় 3 দিনের রিমান্ড শেষে বিকেলে আদালতে তোলা হয় মডেল মৌ ও পিয়াসাকে আলাদা 3টি মাদক মামলায় 27 দিনের রিমান্ড চায় পুলিশ। এ সময় গুলশানে 2 এবং খিলক্ষেত ও ভাটারা থানায় দায়ের করা মামলায় 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। অন্যদিকে মোহাম্মদপুর থানার মাদক মামলার মৌয়ের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড আবেদন করে সিআইডি। পরে আদালত 4 দিন রিমান্ড মঞ্জুর করেন। করোনায় দেশে মৃতের সংখ্যা 22,000 ছাড়িয়েছে। 24 ঘন্টায় মারা গেছেন আরও 248 জন। এ নিয়ে প্রাণহানির সংখ্যা 2,150 জনে। শনাক্ত হয়েছেন আরও 12,606 জন। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 26.25%। নমুনা পরীক্ষা হয়েছে 48,015টি। এ পর্যন্ত শনাক্ত 13,30,260 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 15,494 জন। মোট সুস্থ 11,72,473 জন। মৃত 248 জনের মধ্যে পুরুষ 138 আর নারী 110 জন।
বিভাগভিত্তিক প্রাণহানির হিসেবে চট্টগ্রামে সর্বোচ্চ ৭৫ জন মারা গেছেন। এছাড়া ঢাকায় ৬৯ জন, খুলনায় ৩৬, বরিশালে ২০, রাজশাহী ও সিলেটে ১৬ জন করে এবং রংপুর ও ময়মনসিংহে ৮ জন করে মারা গেছেন। আগামীকাল সারা দেশে ইউনিয়ন পর্যায়ে ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু হবে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। ৬ দিন নয়, সারা দেশে ক্যাম্পেইন চলবে একদিন। সকালে এক সংবাদ সম্মেলনে তিনি জানান ৭ থেকে ৯ আগস্ট সিটি কর্পোরেশন এলাকায় ভ্যাকসিনেশন কার্যক্রম চালু থাকবে। ৮-৯ আগস্ট দুর্গম প্রত্যন্ত অঞ্চলে কোভিড-১৯-এর টিকাদান কার্যক্রম চালু হবে। এছাড়া ১০ থেকে ১২ আগস্ট ৫৫ বছর বয়সী রোহিঙ্গাদের টিকা দেওয়া হবে বলেও জানান মহাপরিচালক। ৭ আগস্ট থেকে শুরু হওয়া টিকাদান কার্যক্রমে মূলত ২৫ বছর বয়সীদের এবং অগ্রাধিকার ভিত্তিতে ৫০ ঊর্ধ্বদের টিকা দেওয়া হবে। তিনি জানায় ১৮ বছর বয়সী সবার জাতীয় পরিচয়পত্র না থাকায় টিকাদানের বয়সসীমা ২৫ করা হয়েছে। আগামী ৭ই আগস্ট ২০২১ তারিখ হতে শুরু হওয়া ক্যাম্পেইনের মাধ্যমে আমরা মূলত নিম্নমুক্ত জনগোষ্ঠীকে কোভিড ভ্যাকসিনের আওতায় আনতে যাচ্ছি। ৩২,৭০৬ জন টিকাদানকারী এবং ৪৮,৪৫৯ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে একযোগে কোভিড-১৯ টিকা প্রদান করা হবে। গণটিকা কার্যক্রম পিছিয়ে গেলেও সারা দেশে একদিনের পরীক্ষামূলক ভ্যাকসিন ক্যাম্পেইনের প্রস্তুতি চলছে। প্রস্তুত করা হচ্ছে কেন্দ্র আর বুথ। সিদ্ধান্ত অনুযায়ী সিটি কর্পোরেশন এলাকায় মডার্না ও উপজেলা পর্যায়ে সিনোফার্মের টিকা পৌঁছে দেওয়া হচ্ছে, কিন্তু প্রচারের অভাবে অনেক জায়গায় টিকা গ্রহণে অনীহা দেখা গেছে। কেন্দ্রগুলোয় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নিবন্ধন পাওয়া আগ্রহীরা প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবেন। যে ৩০০ রেজিস্ট্রেশন কার্ড যদি আমরা ফিল আপ হয়ে যায়, আমরা বাকিদেরকে বলবো যে ১৪ তারিখ থেকে যাতে তারা অযথা ভিড় না করে, ১৪ তারিখ থেকে যাতে আবার টিকা কার্যক্রম শুরু হলে তারা যাতে পার্টিসিপেট করে। আজকে কাগজ নিলাম, কালকে আসি করোনার এদের সামনে। টিকা তো লাগবে না, টিকা নিলে তো শরীরে অর্ধেক যেটুকু শরীর স্বাস্থ্য ভালো আছে সেটা আটু কমে যাবে, তো লাভ তো আমার হবে না। মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ব্যাপকভাবে তারা এটার প্রচার করেছি, সবাই যেন টিকা কেন্দ্রে আসে। আমাদের যে চাহিদা, সে চাহিদা হিসাবে আমাদের ভ্যাকসিন আছে এবং আমাদের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা চিফ হেলথ অফিসার উনি সেইভাবে ম্যানেজমেন্ট করেছে। ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি রাজধানীর হাসপাতালগুলোতে। কর্মীটোলা হাসপাতালে করোনার ৩০০ শয্যার বিপরীতে ভর্তি রোগীর সংখ্যা ৩৭৭ জন। প্রতিদিন যে পরিমাণ নতুন রোগী ভর্তি হচ্ছে সে তুলনায় হাসপাতাল ছেড়ে যাওয়া রোগীর সংখ্যা কম। ফলে নতুন রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। এদিকে প্রতিদিনই করোনা পরীক্ষা করাতে আসা মানুষের ভিড় বাড়ছে বুথগুলোতে। এরই মধ্যে কারো কারো তীব্র উপসর্গ রয়েছে। অনেকে আবার বাড়তি সতর্কতার অংশ হিসেবে ডাক্তারের পরামর্শ নিয়ে হাসপাতালে আসছেন নমুনা পরীক্ষা করাতে। আজকে বলতেছে ফ্রাইডে, এর জন্য কোনো লোক নাকি নাই, বাট মানে আমি পারতেছি না। আমি এই কাগজটা জাস্ট নিয়ে ঘুরতেছি, ইমার্জেন্সিতে আমি গেলাম, ওইখান থেকে আরেক জায়গায় পাঠাইছে, মানে আমি দৌড়াইতেই আসি, বাট এখানে কোনো মানে সার্ভিস আমি প্রপারলি পাচ্ছি না। সরকারি প্রতিষ্ঠান তো খোলা থাকে, সে বলা যে এটা বন্ধ আছে, তো আপনারা অন্যদিন করাতে পারবেন। আর অন্য জায়গায় সরকারি যে হসপিটাল আছে বা প্রাইভেটভাবে করার জন্য বলছে। চিকিৎসা আসলে যেহেতু রোগীকে ঠিক মতো টেক কেয়ার করতে পারছে না, তাহলে তো অবশ্যই চিকিৎসার অবহেলা। ছুটির দিনে রাজধানীতে বেড়েছে মানুষ ও ব্যক্তিগত যানবাহনের চলাচল। স্বাস্থ্যবিধি মানতে সর্বত্রই উদাসীনতা ছিল। সকালে আবদুল্লাপুরের সড়ক জুড়ে দেখা যায় বিশৃঙ্খল পরিস্থিতি। রাজধানীতে প্রবেশের তুলনায় বের হওয়া মানুষের সংখ্যাই ছিল বেশি। গণপরিবহন বন্ধ থাকায় যাত্রীরা পায়ে হেঁটে বা রিকশায় করে গন্তব্যে পৌঁছাচ্ছে। অনেকে ছোট ছোট যানবাহন ও পিকআপ ব্যবহার করছে, কিন্তু ২ থেকে ৩ গুণ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে যাত্রীদের। শহরের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট থাকলেও তেমন একটা তৎপরতা দেখা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন বিভিন্ন অজুহাতে মানুষ বের হচ্ছেন, কিন্তু তাদের মাঝে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। প্রচুর ভোগান্তি হয়েছে, আধা ঘন্টা ধরে দাঁড়াই আছি, কোনো গাড়ি যাচ্ছে না, বাচ্চা নিয়ে তো ভেঙে যাওয়া সম্ভব না। আপনার ১০০ টাকার ভাড়া এখানে ৪০০-৫০০ টাকা যাচ্ছে। জনগণের ভোগান্তি ছাড়া আর যা কিছু চলতেছে সবই স্বাভাবিক, কিন্তু ভাড়া বেশি নিতেছে আর জনগণের ক্ষতি হইতেছে। যারা মাস্ক পরে নাই এদেরকে, আমরা তো ট্রাফিকে আছে, আমরা ট্রাফিকের আইনি ব্যবস্থা নিচ্ছি। আর যারা ক্রাইমে আছে ওরা হচ্ছে যারা মাস্ক পরে নাই বা এই ধরনের যারা করতেছে, অপরাধ করতেছে, তাদেরকে আইনের আওতায় তারা নিয়ে আসতেছে।
এদিকে সাপ্তাহিক ছুটির দিন হলেও দেশের প্রধান দুই ফেরিঘাটে যাত্রী ও গাড়ির চাপ দেখা গেছে। সকাল থেকে শিমুলিয়া বাংলাবাজার ঘাটে সবকটি ফেরি চলাচল করছে। ফেরিতে আজও অনেকেই পারাপার হচ্ছেন, তবে তা গেল কয়েকদিনের তুলনায় কিছুটা কম ছিল। যাত্রী কিছুটা কমলেও স্বাস্থ্যবিধি অমান্যের প্রবণতা আগের মতোই রয়েছে। অনেকেই মাস্ক ছাড়াই চলাফেরা করছেন। এদিকে তুলনামূলক ফাঁকা পাটুরিয়া দৌলতিয়া ঘাট, এই রুটের ফেরিতেও চাপ তুলনামূলকভাবে কম রয়েছে। নির্বিঘ্নেই পার হচ্ছে পণ্যবাহী গাড়ি। যাত্রীরা জানিয়েছেন সড়কে পুলিশের চেকপোস্ট বা বাধার মুখে পড়তে হয়নি তাদের। ঘাট কর্তৃপক্ষ বলছে তল্লাশি না থাকায় ইচ্ছে মতো নদী পারাপার হচ্ছেন সাধারণ মানুষ। লকডাউনে নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পরিবহন করার অভিযোগে দূরপাল্লার 40টি বাস জব্দ করেছে গাজীপুর হাইওয়ে পুলিশ। কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানিয়েছেন, দিনের বেলায় চেকপোস্টে গণপরিবহন চলাচলে কড়াকড়ি থাকলেও রাতে কিছুটা শিথিল রয়েছে। এই উত্তরবঙ্গ থেকে সুযোগে দূরপাল্লার বাস চলাচল করে 3 থেকে 4 গুণ বেশি ভাড়া আদায় করে যাত্রীদের কাছ থেকে। পরে রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে থেকে 40টি বাস জব্দ করে পুলিশ। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 5 জন নারীকে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব পদক প্রদান করা হবে। দুপুরে শিশু একাডেমিতে সংবাদ সম্মেলন করে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী 5 জনের নাম ঘোষণা করেন। এবছর থেকে 8টি ক্ষেত্রে নারীদের অবদানের স্বীকৃতি স্বরূপ এই পদক দেয়া হবে। এবছর রাজনীতিতে মুক্তিযোদ্ধা অধ্যক্ষ জুবেদা খাতুন পারুল, কৃষি ও পল্লী উন্নয়নে নুরুন্নাহার বেগম, গবেষণার নাদিরা জাহান, মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য মমতাজ বেগমকে মরণোত্তর ও শিক্ষায় জয়াপতির মরণোত্তর নাম ঘোষণা করা হয়। প্রতিমন্ত্রী বলেন, বেগম মুজিবের সংগ্রাম, আত্মত্যাগ, সাহসিকতা, দেশপ্রেম নারী উন্নয়নের পথে পথ প্রদর্শকের হিসেবে কাজ করেছেন। দেশের নূতন প্রজন্ম বঙ্গমাতার সংগ্রামী জীবন, আত্মত্যাগ, সাহসিকতা, দেশপ্রেম, মহান মুক্তিযুদ্ধ ও তার অপরিসীম অবদান এবং স্বাধীনতা সংগ্রামের অজানা তথ্য জানতে পারবে। আগস্টের শুরু থেকেই হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহের নিয়ন্ত্রণ ঘিরে তালেবান আফগান বাহিনীর মধ্যে চলছে তুমুল লড়াই। সীমান্ত গ্রামগুলো কবজায় নিতে পারলেও বড় শহরগুলোয় দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে পারছে না তালেবান গোষ্ঠী। এরই মাঝে শুক্রবার আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দিল সশস্ত্র গোষ্ঠীটির হতাহতের খবর। জানালো, হেলমান্দ প্রদেশের সাম্প্রতিক অভিযানে প্রাণ গেছে কমপক্ষে 94 তালেবান সদস্যের। কৌশলগতভাবে কিছুটা কোণঠাসা অবস্থায় রয়েছে তালেবান। হেরাত ও কান্দাহারের দখল নিয়েও তাদের নতুনভাবে ভাবতে হচ্ছে। এদিকে মতাদর্শিক দ্বন্দ্ব এক পাশে রেখে জাতীয় নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট। গেল কয়েকদিনের অভিযানে শক্ত অবস্থান থেকে কিছুটা পেছাতে বাধ্য হয়েছে তালেবান, কারণ তাদের 90 জনের বেশি সদস্য প্রাণ হারিয়েছে। তালেবানের আগ্রাসন ঠেকাতে তৎপর হেরাতবাসী। নিরাপত্তা বাহিনী, স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারীদের পাশাপাশি সাধারণ জনতাও নেমেছে লড়াইয়ে। এই প্রদেশ দখল করতে চাইলে নতুনভাবে ছক কষতে হবে তালেবানকে। ছোট নয়, বরং বিশাল ষড়যন্ত্রের শিকার আফগানিস্তান, যেখানে তালেবানরা শুধু দাবার গুটি। তাই সাম্প্রদায়িক দলাদলি বাদ দিয়ে জোটবদ্ধ হয়ে কাজ করার সময় এখন। এদিকে তালেবানের হামলা মোকাবেলায় আফগান সীমান্তের কাছে ত্রিদেশীয় মহড়া চালালো রাশিয়া, উজবেকিস্তান, তাজিকিস্তান, যাতে অংশ নেয় 18 রুশ সেনা এবং 420 সামরিক যুদ্ধযান বিমান। অন্যদিকে 300 সাজোয়া যান নামিয়েছে তাজিকি বাহিনী, ছিল 25টি হেলিকপ্টারও। দর্শক, বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-20 সিরিজের খবর জানাচ্ছি। এবার বৃষ্টির বাধায় নির্ধারিত সময় শুরু হতে পারেনি সিরিজের তৃতীয় টি-20। শেরি বাংলা স্টেডিয়ামে আছেন সহকর্মী সালাউদ্দিন সুমন। ম্যাচ সম্পর্কে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সালাউদ্দিন, আবহাওয়ার সবশেষ অবস্থা কি রয়েছে, সব তথ্যগুলো আপনি একটু আমাদেরকে জানাবেন। এছাড়া পূর্ণ ওভারের ম্যাচ হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে? দেখুন, এই মুহূর্তে আমার পেছনে আমি দেখতে পাচ্ছি যে
খুব গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি যে একেবারে নেই তা বলার মতো না, কিন্তু কিছুক্ষণ আগেও বেশ আমরা দেখেছি জোরে সোরে বৃষ্টি হতে, এবং মিরপুরের উইকেট কিন্তু এখনো পর্যন্ত ঢাকা। তবে আসার বিষয় সেটি হচ্ছে যে সময় গড়ানোর সাথে সাথে এই বৃষ্টির যে সংখ্যা সেটি কিন্তু কমে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে উত্তর দিক থেকে, অর্থাৎ ঢাকা শহরের উত্তর দিক থেকে বা মিরপুরের উত্তর দিক থেকে কিছু মেঘ কিন্তু এদিকে আসছে, এবং সেটার কারণে বৃষ্টি হচ্ছে। দক্ষিণ পশ্চিম এবং পূর্ব দিকে কিন্তু বেশ আকাশ ক্লিয়ার আছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। সবকিছু মিলে আসলে হুট করে যে বৃষ্টি হলে আসলে থামানোর বা এটা প্রেডিক্ট করার মতো কিছু থাকে না। যদিও সামান্য বৃষ্টিতে কিন্তু ম্যাচে চালানো সম্ভব না। বৃষ্টি হয়ে গেলে, বৃষ্টি যদি একেবারে বন্ধ থাকে তখন কিন্তু ম্যাচ পরিচালনা করা যায়, কারণ আমরা জানি যে মিরপুরের ড্রেনেজ সিস্টেম বিশ্বমানের, এবং জোর বৃষ্টি হলে 1 ঘন্টা বা 45 মিনিটের মধ্যে সেখানে খেলা চালানো যায়। আমি একটু জানিয়ে রাখতে চাই যে 7:10 পর্যন্ত শেষ সময়, এই সময়ের মধ্যে যদি ম্যাচ শুরু হয় তাহলে কার্টেল ওভারে হবে না, নির্ধারিত 20 ওভারই চালানোর চেষ্টা করবে, এবং ম্যাচ শেষ সময় যেটা অফিসিয়াল সেটা 9:10, এবং আম্পায়ারদের কাছে 1 ঘন্টার মতো সময় থাকে, অর্থাৎ 10:10 মধ্যে আসলে ম্যাচ শেষ করতে হবে, এটি বেঁধে দেওয়া আছে। তবে আমরা আশাবাদী হতে পারি, এই মুহূর্তে আপনি বৃষ্টি দেখছেন না, হয়তোবা খুব দ্রুতই টস করতে নামবে দুদল এবং পিচ কাভারও সরিয়ে নেওয়া হবে। তবে আজকের ওয়েদারে যে পরিমাণ হিউমিডিটি রয়েছে, ফিল লাইক 34-44 ডিগ্রি তাপমাত্রা, সো সেটি কিন্তু অস্ট্রেলিয়ানদের যেমন ভোগাবে তেমন কিন্তু বাংলাদেশি ব্যাটসম্যানদের বা ক্রিকেটারদের কিন্তু ভোগাতে পারে। রেজা, নিশ্চয়ই সালাউদ্দিন, একই সাথে খেলা শুরু হলে আমরা সেই তথ্যগুলো আপনার কাছ থেকে পরবর্তীতে জেনে নেব। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বার্সেলোনায় থাকা হচ্ছে না লিওনেল মেসির। দুপক্ষ রাজি হলেও লা লিগার কঠোর নিয়মের কারণে নবায়ন হচ্ছে না চুক্তি। গেল মৌসুম থেকে মেসি বার্সেলোনায় থাকা নিয়েছিল নানা নাটকীয়তা, তবে ক্লাব ছাড়া হয়নি তার। এই গ্রীষ্মের পর চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় মেসির, হয়ে যান ফ্রি এজেন্ট। সবাই ভেবেছিল বেতন কমিয়ে হলেও তা থেকে যাবেন তিনি। তবে এক বিবৃতিতে মেসি যে বার্সেলোনায় থাকছেন না তা নিশ্চিত করেছে ক্লাবটি। নতুন চুক্তি করতে না পারায় দুঃখ প্রকাশ করেছে দুপক্ষই। সিলেট বিভাগে করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে সাধারণ শয্যা ও আইসিইউ পেতে রোগী আর স্বজনদের ভোগান্তি চরমে রয়েছে। চাপ সামলাতে উসমানী মেডিকেল কলেজে নবনির্মিত ভবনে 450 শয্যার কোভিড ইউনিট চালুর জন্য গত জানুয়ারি থেকে চিঠি চলাচলি করেও সাড়া মেলেনি। দরকার শুধু সেন্ট্রাল অক্সিজেন। চিঠি দিয়েছেন সিসিক, ডিও লেটার দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী, তাতেও কাজ না হওয়ায় এবার হস্তক্ষেপ চান প্রধানমন্ত্রীর। উপরে 6টা ফ্লোর পড়ে আছে, যদি একটা অক্সিজেন অ্যাভেলেবিলিটির মধ্যে নিয়ে আসতে পারতাম তাহলে ওইখানে কিন্তু 450 বেড আমরা ফেলতে পারতাম। এই 450 বেড পেলে পরে এই সিলেট বিভাগের আজকের যে ছুটাছুটি সেটা আর হতো না। এ ব্যাপারে আমরা মনে করতেছি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের প্রয়োজন। এটা আমরা একটা কেস টেক আপ করেছিলাম, সেখানে কিছু ভুল ত্রুটি ছিল, মন্ত্রণালয় একটা অবজারভেশন দিয়ে এই চিঠিটা আমাদের ফেরত দিয়েছে। এটা আমরা কারেকশন করে জুলাই মাসের 1 তারিখে আমরা রিসাবমিট করেছি ডিজি হেলথে। এটা নিয়ে এখন কাজ চলছে। পুরো চত্বর জুড়ে মানুষের কোলাহল, শত নয় হাজারো মানুষের ভিড়। নেই ন্যূনতম স্বাস্থ্যবিধির বালাই। কে করোনা উপসর্গ নিয়ে এসেছেন আর কার শরীরে এই জীবাণু নেই তা বলাই মুশকিল। এই চিত্র খুলনার প্রধান 2 টিকা কেন্দ্র, 250 শয্যা জেনারেল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের। প্রতিদিন সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত এই চিত্রের দেখা মিলবে, যা সুরক্ষার বদলে সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ, বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সব এক জায়গায় কাউন্টার করেছেন, যদি অন্য একটা জায়গায় করা হতো তাহলে সুবিধা হতো, সেখানে মেসেল থাকতো, আমরা পুরুষরা আলাদা থাকতাম। অনেকে উপসর্গ নিয়ে আসতে পারে, তো আমরা টিকা দিতে এসেও এফেক্টেড হয়ে যেতে পারি। খুব কষ্টদায়ক। সকালে আসছে, এখনো পর্যন্ত দাঁড়ায় রয়েছে। যে টিকা গ্রহণ করলো তার শরীরে ভাইরাস প্রবেশ করবে এবং সেই ভাইরাসটি সে বহন করে বাড়িতে নিয়ে এসে পরিবারের লোকজনকে আক্রান্ত করবে, ফলে একজন ভালো থাকতে গিয়ে অনেক লোককে অসুস্থ করে ফেলবে। যিনি আসছেন দেখা যাচ্ছে তার সাথে 2 থেকে 3 জন করে আসলে, এত লোক আসলে তো আসলে অত অল্প জায়গায় গ্যাদারিং হবে। আমরা চেষ্টা করছি সেটাকে মিনিমাইজ করার জন্য। মানুষের জীবন বাঁচাতে ফিল্ড হাসপাতালের বিকল্প নেই বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সকালে এক সংবাদ বিবৃতিতে তিনি বলেন, ইতিমধ্যেই করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোর প্রায় 90% বেড পূর্ণ হয়ে গেছে। আইসিইউ খালি নেই বেশিরভাগ হাসপাতালে। সংক্রমণ প্রবণ এলাকাগুলোতে ফিল্ড হাসপাতাল নির্মাণের তাগিদ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। করোনা চিকিৎসায় ফিল্ড হাসপাতাল নির্মাণ জরুরি হয়ে পড়েছে।
করোনার প্রকোপ কমছেই না, তাই দেশের মানুষের জীবন বাঁচাতে এই মুহূর্তে ফিল্ড হাসপাতাল নির্মাণের বিকল্প নেই। প্রয়োজনে ফিল্ড হাসপাতাল নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া যেতে পারে। টিকা নিয়েও সরকার নাটক করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে রিজভী একথা বলেন। অসুস্থতাজনিত কারণে টানা 4 মাসের বেশি সময় পর প্রকাশ্যে এলেন রিজভী আহমেদ। তিনি বলেন, মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে নেয়ার জন্য সরকার নানান চেষ্টা করছে। গণটিকাদান কর্মসূচির কোনো বাস্তব ভিত্তি নেই বলেও দাবি করেন বিএনপির এই নেতা। অভিযোগ করেন, টিকা নিয়েও ভয়ঙ্কর দুর্নীতি হচ্ছে। 1.5 বছর সময় পেলেন, আজকে কেন আপনার ডিস্ট্রিক্ট লেভেলের হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ হয় না? সেখানে কেন প্রয়োজনীয় ওষুধ নেই? কারণ লুটপাটের ভাবধারায় অনুপ্রাণিত সরকার কখনোই জনগণের জীবন বাঁচাতে এগিয়ে আসবে না। আজকে টিকা নিয়েও যে ভয়ঙ্কর দুর্নীতি, এই দুর্নীতি হচ্ছে শুধুমাত্র সরকার দলীয় লোকের আঙ্গুল ফুলে কলা গাছ করানো। বিএনপিতে আজ যারা বড় বড় নেতা তারা সবাই সাইনিং মানির বিনিময়ে দলটিতে যোগ দিয়েছিলেন, এমন অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। বলেন, বিএনপির কাজই হচ্ছে সরকারের সমালোচনা করা। লকডাউন দিলেও তারা সমালোচনা করে, উঠে নিলেও তাদের সমস্যা। ভ্যাকসিন দেওয়ার শুরুতে টিকা নিয়ে নানা গুজব ছড়িয়েছিল দলটি, পরে তাদেরই টিকা নিয়ে স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। প্রথম সারির নেতা এরাও জিয়া রহমান যখন দল খুললেন, তারাও সাইনিং মানি গ্রহণ করে, ওই ফুটবলের যেমন সাইনিং মানি গ্রহণ করে দল বদল করে, ক্রিকেট খেলায় যেমন সাইনিং মানি আপনার নিয়ে ওই দল বদল করে, তারাও সাইনিং মানি নিয়ে তারা জিয়া রহমানের দল বিএনপিতে যোগদান করলেন। স্বস্তি নেই বাজারে। সরবরাহ সংকট না থাকলেও এখনো চড়া চালের দাম। নতুন করে বেড়েছে মাছ, সবজি এবং ডালের দাম। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। কেজি বিক্রি হচ্ছে 160 টাকায়। বিক্রেতারা বলছেন, মানুষের চলাচল বাড়ায় চাহিদা বেড়েছে, কিন্তু সরবরাহ কম। আর ক্রেতাদের দাবি তদারকি না থাকায় সুযোগ নিচ্ছে বিক্রেতারা। এই চাল নিয়ে মনে হয় 48 টাকা, 49 টাকা, এখন মনে হয় 62 টাকা। মিলাররা একচেটিয়া বাজারটা করে নিয়েছে, তাদের ইচ্ছা মতো বাজার হাঁকাইছে। এটা যদি সরকার সেভাবে না দেখে তাহলে হয়তো বাংলাদেশের মানুষকে তারা জিম্মি করে। গত সপ্তাহে আমি 180 টাকা করে কেজি কিনছিলাম, এখন সেটা 230 টাকা কম দিচ্ছি না। কম মাছের দাম বেশি, কিছুটা দাম বাড়ছে কারণ মাছের সরবরাহ কম। মরিচ এখন 800 টাকা পাল্লা আমরা বেচতেছি, বাঙ্গিয়া কুরসা 750 টাকা পাল্লা। গতকাল 30 টাকায় দিয়েছি, আজকে সেলাও নিলাম 50 টাকায় দিয়ে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ আরও 5 দিন বাড়ানো হয়েছে। সময় জরুরি সেবার আওতায় সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে। তবে গত সপ্তাহের মতো আসছে সপ্তাহের রোববার ব্যাংক বন্ধ থাকবে। বাকি 2 কার্যদিবস আগামী সোম ও মঙ্গলবার ব্যাংকের লেনদেন চলবে সকাল 10টা হতে বিকেল 3টা পর্যন্ত। আর আনুষঙ্গিক কাজের জন্য ব্যাংক খোলা রাখা যাবে বিকেল 4:30টা পর্যন্ত। তবে কার্ডের মাধ্যমে লেনদেন ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সার্বক্ষণিক চালু রাখতে হবে। সাম্প্রদায়িক সহিংসতায় উত্তাল পাকিস্তানের পাঞ্জাব। বৃহস্পতিবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আধা সামরিক বাহিনী মোতায়েন করেছে সরকার। বুধবার রহিম ইয়ার খান জেলার আদালত ব্লাসফেমি মামলা থেকে 8 বছরের একটি হিন্দু ধর্মাবলম্বী শিশুকে জামিন দেন। শিশুটির বিরুদ্ধে স্থানীয় মাদ্রাসা অপবিত্র করার অভিযোগ আনা হয়েছিল। পাকিস্তানে ব্লাসফেমি মামলার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আদালতের সিদ্ধান্তের পরেই ক্ষুব্ধ হয়ে ওঠেন মুসলিমরা। জ্বালিয়ে দেন স্থানীয় মন্দির, ভাঙচুর করে দেবদেবীর মূর্তি। হামলার তীব্র নিন্দা জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঞ্জাব পুলিশকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী ইমরান খান। ইরানে আরোপিত নিষেধাজ্ঞা যে কোনো মূল্যে প্রত্যাহার করতে হবে। এ ব্যাপারে শত্রুদের কোনো হস্তক্ষেপ সহ্য করবে না সরকার। বৃহস্পতিবার শপথ গ্রহণের পরই এ হুঁশিয়ারি দিলেন ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। পার্লামেন্টে তার অভিষেক অনুষ্ঠানে ছিলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি সহ অন্যান্য বিদেশি অতিথিরা।
শপথ বাক্য পাঠের পর সংবিধানে সমুন্নত রাখার অঙ্গীকার করেন এই কট্টরপন্থী রাষ্ট্রপ্রধান। জানান দেন, প্রতিবেশীদের প্রতি সহানুভূতিশীল থাকলেও কারো অযাচিত হস্তক্ষেপ সহ্য করা হবে না। আঞ্চলিক শান্তি সুরক্ষায় বজায় রাখতে সবসময় তৎপর থাকবে ইরান। এদিকে শীঘ্রই ঐতিহাসিক পরমাণু শান্তি আলোচনায় দেশটির নতুন সরকারকে ফেরার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র। ইরানিদের ওপর চাপানো নিষেধাজ্ঞা প্রত্যাহার করতেই হবে। সেটি ফলপ্রসূ করতে যে কোনো কূটনৈতিক পরিকল্পনাকে সমর্থন জানাবে নতুন সরকার। আঞ্চলিক শান্তি বজায় রাখতে প্রতিবেশীদের প্রতি থাকবে বন্ধুত্বপূর্ণ এবং ভ্রাতৃতুল্য সম্পর্ক। শত্রুদের কোনো হস্তক্ষেপ বিনষ্ট করতে পারবে না আঞ্চলিক নিরাপত্তা। পাল্টাপাল্টি হামলায় উত্তাল ইসরায়েল লেবানন সীমান্ত। বিস্তৃত এলাকায় আগুন ছড়ালেও কোনো পক্ষ থেকেই হতাহতের খবর মেলেনি। লেবানন থেকে ছোড়া 3টি রকেটের জবাবে ইসরায়েল থেকে 2 দিন যাবৎ গোলাবর্ষণ করা হচ্ছে। বুধবার ইহুদি ভূখণ্ডে রকেট হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। ইরানের মদতপুষ্ট হিজবুল্লাহ গেরিলাদের প্রতি ইঙ্গিত। ইসরায়েলি সেনাবাহিনীরা জানিয়েছে, জবাবে লেবাননের বেশ কিছু পয়েন্টে গোলাবর্ষণ করা হচ্ছে। গেল সপ্তাহে ওমান উপসাগরের ইসরায়েলি জ্বালানি ট্যাঙ্কারে হামলার জন্য ইরানকে দোষারোপের পরই শুরু হলো পাল্টাপাল্টি অভিযান। এবার জানাবো ইংল্যান্ড ভারত টেস্ট সিরিজের খবর। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে 58 রানে পিছিয়ে ভারত। বিনা উইকেটে 21 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে 4 উইকেটে 125 রান করে কোহলির দল। টেন্ট ব্রিজে রানের খাতা খোলার আগেই কট বিহাইন্ড হয়ে যান কোহলি। টেস্ট ক্যারিয়ারে এটি কোহলির 13তম ডাক, আর অধিনায়ক হিসেবে 9ম। এর আগে মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক হিসেবে টেস্টের সবচেয়ে বেশি শূন্য ছিল 8টি, তাই নতুন লজ্জার রেকর্ড এখন কোহলির। বৃষ্টিবিঘ্নিত এদিন খেলা হয় মাত্র 33 ওভার। 36 রানে রোহিত শর্মাকে ফেরান রবিনসন। থিতু হতে পারেননি চেতেশ্বর পূজারা কিংবা অজিঙ্কা রাহানে। 57 রানে অপরাজিত আছেন কেএল রাহুল। প্রথম ইনিংসে 183 রানে অল আউট হয়েছে স্বাগতিক ইংল্যান্ড। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবির 80তম প্রয়াণ দিবস। বাংলা 1348 খ্রিস্টাব্দের 22 শ্রাবণ বিশ্বকবি গমন করেন স্বর্গলোকে। দিনটি রবীন্দ্রনাথ ভক্তদের কাছে শূন্যতায় ভরা হলেও এই দিনে নানা আয়োজন চলে বিশ্বজুড়ে। বিশ্বব্যাপী চলা করোনা পরিস্থিতিতে দিনটি ঘিরে নেই কোনো আয়োজন, তবে সামাজিক মাধ্যমে ভক্তরা তাকে নানাভাবে স্মরণ করছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশেও ভার্চুয়ালি আয়োজিত হচ্ছে নানা অনুষ্ঠান। বাংলা একাডেমির অনলাইনে প্রবন্ধ পাঠ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়া বাংলাদেশ টেলিভিশন, বেতার সহ দেশের বেসরকারি টেলিভিশনগুলো এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা ও নাটক প্রচারের আয়োজন করেছে। বাংলাদেশের অর্থনীতিতে বৈচিত্র্য আনার জন্য আরও উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। দক্ষিণ এশিয়ার মধ্যে এক্ষেত্রে ভারত, নেপাল ও শ্রীলঙ্কা কিছুটা এগিয়ে রয়েছে। বাংলাদেশ, ভুটান ও মালদ্বীপের অর্থনীতিতে বৈচিত্র্য আনতে প্রয়োজন জোরালো পদক্ষেপ। IMF-এর প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ অসাধারণ ও উচ্চগতির অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছে। দারিদ্র্য চোখে পড়ার মতো কমেছে। এটি ধরে রেখে অর্থনীতিকে গতিশীল করতে হবে। শুধু পোশাক শিল্পের উপর ভরসা করে উন্নতি খুবই কঠিন। IMF বলছে, অবকাঠামো, শিক্ষা এবং গবেষণা ও উন্নয়ন খাতে বিনিয়োগ বাড়ানো দরকার। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে অবশ্যই রায় কার্যকর করা হবে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, পলাতক বাকি খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণকালে উপজেলার কাঙালি ভোজ না করে অসহায় হতদরিদ্রের খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান আইনমন্ত্রী। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় মালঞ্চ কমিউনিটি সেন্টারের পাশে একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর 2:15টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আধা ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শীরা জানায়, লকডাউনে তালাবদ্ধ ফার্নিচার কারখানায় হঠাৎ ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফার্নিচারের কারখানা, উপরে স্টকে অনেক মাল ছিল, মাল তো সব পুড়ে গেছে। মোটরসাইকেল ছিল একটা, আর এখানে অনেক দামি কিছু খাট ছিল। লকডাউন তো ম্যাক্সিমাম কারখানাই বন্ধ থাকে। তো আমরা এই মসজিদে আগে জামাত শেষ হয়েছে, তো আইসাই দেখি যে আগুন। দুপুর 1টার দিকে যখন নামাজ পড়া শেষ হয়েছে, তখন উপর থেকে ধোঁয়া বেরোতেছে।
বাড়ির আঙিনায় কবরের সারি, বজ্রাঘাতে নিহত একই পরিবারের 6 জনকে কবর দেওয়া হয়েছে বাড়ির সামনের আঙিনায়। লাশ চুরির শঙ্কায় নিহতদের দাফন করা হয়েছে এখানে। সুরক্ষিত করতে ইটের দেয়াল দিয়ে প্রাচীর তৈরির কাজ চলছে কবরগুলোকে ঘিরে। গ্রামবাসী বলছে মরদেহ পাহারায় সুবিধার্থে নেওয়া হয়েছে এমন পদক্ষেপ। এর মধ্যে একজন যে মারা গেছে বরের মামা মামানি, ওর 4টা সন্তান আছে, ওর বাবা মা দুজনেই একসাথে মারা গেছে। বলে থাকা সত্ত্বেও বাচ্চাটা অলৌকিকভাবে সে বেঁচে গেছে, আর বাচ্চার বাবা মা তারা দুজনে জায়গাতেই মারা গেছে। বাদাদার আমল থেকে শুনেছি যে বিজলি পড়া, বজ্র বৃষ্টি পড়া লাশ নাকি চোরে চুরি করে নেয়, না হলে অনেক মানুষের তুলে নেয় বিভিন্ন কাজের জন্য। তো এটা আমরা এলাকার মানুষ সিদ্ধান্ত নিয়েছি যে যেন এটা হেফাজতে থাকে। চট্টগ্রামে 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরও 17 জন মারা গেছে। নতুন শনাক্ত 1114 জন। মারা যাওয়া 17 জনের মধ্যে শহর এলাকায় 8 জন এবং গ্রামাঞ্চলে 9 জন। এ নিয়ে চট্টগ্রামে মৃতের সংখ্যা দাঁড়ালো 1036 জনে। সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য মতে গত 24 ঘন্টায় 3777 জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 1114 জনের পজিটিভ আসে। শনাক্তের হার 29.49%। চট্টগ্রামের সব মিলিয়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা 88,660 জনের। হবিগঞ্জে হতদরিদ্রদের জন্য বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় কাঁচা সবজির ব্যবস্থা করেছে ছাত্রলীগ। জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহির ব্যবস্থাপনায় প্রতিদিন সকালে শহরের টাউন হলের সামনে বিতরণ করা হয় বিভিন্ন ধরনের সবজি। এর আগেই ওই এলাকায় জড়ো হতে শুরু করেন অসহায় মানুষেরা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে একে একে সংগ্রহ করেন সবজি। মহিবুর রহমান জানান, চলমান বিধিনিষেধ অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। তাদের জন্য আগস্টের প্রথম দিন থেকে এ কার্যক্রম শুরু করা হয়েছে, চলবে এ মাসের শেষ পর্যন্ত। টানা তৃতীয় দিনের মতো করোনা ভাইরাসে দৈনিক 10,000-এর বেশি মৃত্যু দেখল বিশ্ব। মোট প্রাণহানি 42,80,000-এর মতো। সংক্রমণ শনাক্তের দিক থেকে আবারও শীর্ষে যুক্তরাষ্ট্র। গেল 3 দিন যাবৎ লাখের উপরে মানুষের শরীরে মিলেছে করোনার উপস্থিতি। বৃহস্পতিবার মার্কিন মুলুকে প্রাণ হারান 557 জন। অবশ্য দৈনিক মৃত্যুর দিক থেকে বর্তমানে সবার উপরে ইন্দোনেশিয়া। এদিন 1740 জন মারা গেছে দেশটিতে। পরের অবস্থানে ব্রাজিল। 24 ঘন্টায় লাতিন দেশটি দেখল 1100-র কাছাকাছি প্রাণহানি। এদিন রাশিয়ায় 794 জন, মেক্সিকোয় 611, ভারত ও ইরানে 450 মানুষের মৃত্যু লিপিবদ্ধ করা হয়েছে। বিশ্বজুড়ে 7 লাখের মতো নতুন সংক্রমণ শনাক্ত হলো একদিনে। যুক্তরাষ্ট্রের 6 মাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। বৃহস্পতিবারও দেশটিতে 1,21,000 মানুষের দেহে মিলেছে ভাইরাসের উপস্থিতি। ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারে টিকা না নেওয়া মানুষরা আক্রান্ত হচ্ছেন বেশি, যার ফলে মার্কিন মুলুকে মহামারীর নতুন ঢেউ দেখা দিয়েছে। জরিপ অনুসারে যুক্তরাষ্ট্রে গেল এক সপ্তাহে প্রতিদিন গড়ে শনাক্তের সংখ্যা 94,500-এর ওপর। 1 মাস আগেও সংখ্যাটি ছিল 10 থেকে 15,000-এর মতো। আশঙ্কা অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে চলতি মাসেই দৈনিক শনাক্তের সংখ্যা 2 লাখ ছাড়াতে পারে যুক্তরাষ্ট্রে। দেশটির রোগ ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সিডিসি জানিয়েছে, নতুন শনাক্তের 83% ভারতীয় প্রজাতির করোনা, যাদের মধ্যে 95% মানুষ নেননি ভ্যাকসিন। আগস্টের প্রথম সপ্তাহে কোভিড-19-এর প্রকোপের রেকর্ড মৃত্যু দেখল আফ্রিকা মহাদেশ। বৃহস্পতিবার এ ভীতিকর তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গেল সপ্তাহের তুলনায় মৃত্যুহার 2% বেড়েছে, সংখ্যায় যা 6,500-এর বেশি। সবচেয়ে বেশি প্রাণহানি দেখেছে দক্ষিণ আফ্রিকা এবং তিউনেসিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আফ্রিকার 15টি দেশে নতুনভাবে বেড়েছে করোনায় মৃত্যুহার। এছাড়া ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভাইরাসের সংক্রমণ। WHO বলছে, ভ্যাকসিন অপ্রতুলতার কারণে লাগাম টানা যাচ্ছে না মহামারীর তৃতীয় ধাক্কার। অন্যান্য দেশের তুলনায় সর্বনিম্ন টিকা সহযোগিতা পেয়েছে আফ্রিকা। কয়েকটি দেশে স্বল্প পরিমাণ জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে। অলিম্পিকের অ্যাথলেটিক্স ইভেন্টে পদক না পেয়েও রেকর্ড করেছেন স্পেনের হেসাস আনহেল গার্সিয়া। পুরুষদের 50 মিটার হাঁটা প্রতিযোগিতায় রেকর্ড গড়েছেন তিনি। অ্যাথলেটের ইভেন্টে 4 ঘন্টা 10.3 মিনিট সময় নিয়ে আসরে 35তম হয়েছেন গার্সিয়া। এই ইভেন্টে প্রতিযোগী হিসেবে অলিম্পিকে এখন পর্যন্ত 8 বার অংশ নিয়েছেন 51 বছর বয়সী স্পেনের এই অ্যাথলেট। 1992 সাল থেকে অলিম্পিকে অংশগ্রহণ করে যাচ্ছিলেন গার্সিয়া। এছাড়া এই ইভেন্টে 3 ঘন্টা 50.8 মিনিট সময় নিয়ে স্বর্ণপদক অর্জন করেছেন পোল্যান্ডের দাভিড মালা।
রৌপ্য জিতেছেন জার্মানির ইয়োনা টান হিলবের্ট এবং ব্রোঞ্জ পদক পেয়েছেন কানাডার ইভান ডানফি। তবে এবারের আসরে প্রথম নারী অ্যাথলেট হিসেবে অলিম্পিকে 9 বার অংশ নিয়ে রেকর্ড গড়েছেন জর্জিয়ার শুটার নিনো সালুখভাতসে। কনুয়ের ইনজুরিতে দীর্ঘদিনের জন্য ক্রিকেট থেকে ছিটকে গেলেন জোফরা আর্চার। এবছর আর কোনো ম্যাচ খেলা হবে না তার। 2022 সালে ক্রিকেটে ফিরতে পারবেন এই ইংলিশ পেসার। এর ফলে আর্চারকে দেখা যাবে না টি-20 বিশ্বকাপে। সেই সাথে তিনি মিস করবেন আইপিএল ও অ্যাশেজ সিরিজও। গেল মে মাসে ডান হাতের কনুয়ে অস্ত্রোপচার করা হয় তার। এরপর বেশ ভালোভাবেই সেরে উঠেছিলেন আর্চার। কাউন্টি দল সাসেক্সের হয়ে মাঠেও দেখা গেছে তাকে। ওয়ানডে কাপের একটি প্রস্তুতি ম্যাচে 6 ওভার বোলিং করেন এই পেসার, কিন্তু আবারও সেই কনুয়ে ফিরে আসে ব্যথা। তাই তো সতর্ক ইসিবি, আপাতত থাকতে হচ্ছে মাঠের বাইরে। দর্শক, কথা বলছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। তিনি আসলে গণমাধ্যমে এই মুহূর্তে কথা বলছেন। কিছু বলতে হলে বললেন। আমরা কিন্তু কিছুক্ষণ আগে আগেই কিন্তু চয়নিকা চৌধুরীর সাথে কিন্তু আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে তাকে জিজ্ঞেস করেছিলাম যে পরিমণির সাথে যেহেতু তার একটি ব্যক্তিগত সম্পর্ক এবং কাজের সম্পর্ক আছে, সেই ক্ষেত্রে আসলে এই বিষয়ে পরিমণির যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো বিষয়ে তিনি জানেন কিনা বা কতটুকু কি জানেন। তিনি বলেছেন যে পরিমণির সাথে আসলে তার কাজের সম্পর্ক আছে, ব্যক্তিগত সম্পর্ক বলতে যেটা আছে তাতে করে যে ধরনের অভিযোগ এসেছে সেই অভিযোগ সম্পর্কে কিন্তু তিনি কিছু দেখেননি বলে কাজের ক্ষেত্রে যতটুকু তার সাথে দেখা হয়েছিল ততটুকুই জানি, এর বাইরে আসলে কিছু জানি না। আর তিনি আমাদের এও বলেছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি পরিমণির বিষয়ে কোনো কিছু জানতে চায় আমার কাছে, তাহলে সেক্ষেত্রে আমি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। শুধুমাত্র বলার 7 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু পান্থপথে আসার পরপরই কিন্তু আমরা দেখলাম ডিবি পুলিশ হচ্ছে চয়নিকা চৌধুরী গাড়িতে আটকালো এবং তাকে এখন নিয়ে যাচ্ছে ডিবি অফিস। আমরা কিন্তু এটাও জিজ্ঞেস করলাম আপাকে যে আপনি তো সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত চয়নিকা চৌধুরীকে। তিনি বললেন যে আমি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু এখন আমাকে নিয়ে যাচ্ছে। উনি আসলে জানেন, বুঝতেও পারেননি যে ওনাকে নিয়ে যাবে, বা উনি জানেন না আসলে যে এই বিষয়গুলো কেন হচ্ছে। এটাও বলছেন যে তিনি আসলে যে ঘটনাগুলো ঘটেছে সেই সম্পর্কে জড়িত নন, তিনি সম্পূর্ণ নির্দোষ, কোনো ধরনের অভিযোগ তার বিরুদ্ধে নেই। তারপরেও তাকে কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে যাচ্ছে সেটা আসলে তিনি বুঝতে পারছেন না। আমরাও যেহেতু পরিমণির এর আগে যখন 13 তারিখে এক ধরনের অভিযোগ ছিল নাসির উদ্দিন বোট ক্লাবের ঘটনায়, তখন কিন্তু আমরা পরিমণিকে বলেছিলাম, পরিমণি যে অভিযোগ করছিল ওই সময় কিন্তু আমরা চয়নিকা চৌধুরীকে দেখেছিলাম যে চয়নিকা চৌধুরী তাকে সাপোর্ট করছেন, সহানুভূতি জানানোর জন্য এসেছেন। এবং সেই সময় চয়নিকা চৌধুরীর কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখেছিলাম। ব্যক্তিগত একটা সম্পর্ক যে তার সাথে খুব ভালো সম্পর্ক সেটাও কিন্তু আমরা দেখেছিলাম। কারণ হচ্ছে পরিমণির বিষয়ে হচ্ছে তিনি পরিমণির হয়ে তিনি কথা বলছিলেন, জানাচ্ছিলেন যে পরিমণি যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল সেই বিষয়গুলো কিন্তু তিনি হ্যান্ডেল করছিলেন। তারপরই হচ্ছে পরিমণির বাসায় গত পরশুদিন যে অভিযানটি হলো এবং অভিযানের পর চয়নিকা চৌধুরী কোথায় সেই একটি রব কিন্তু উঠেছিল। তো এই বিষয়ে কিন্তু আমরা চয়নিকা চৌধুরীর কাছে জানতে চেয়েছিলাম যে যখন নাকি 13 তারিখের ঘটনায় তাকে বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল তখন চয়নিকা চৌধুরী হচ্ছে তার বাসায় গিয়েছিলেন, নিজ থেকে গিয়েছিলেন, পরিমণি নাকি তাকে ডাকেননি, পরিমণি পোস্ট দেখিয়ে তিনি গিয়েছিলেন শুধুমাত্র সহানুভূতি জানানোর জন্য। তারপর আজকের এই ঘটনায় বা পরিমণির বাসায় যে অভিযানটি চালানো হলো, তিনি বললেন যে পরিমণি যদি কোনো ধরনের এই ধরনের অভিযোগ সত্য হয়ে থাকে সেক্ষেত্রে আইন অনুযায়ী কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। এখন তাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে, আমরাও ডিবি অফিসে যাব, জানার চেষ্টা করবো যে আসলে কি ধরনের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হলো, তাকে এভাবে নিয়ে যাওয়া হলো। দর্শক, চিত্রনায়িকা পরিমণি গ্রেফতার হওয়ার পরে সবচেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচিত একটু নামটি ছিল সেটি হচ্ছে চয়নিকা চৌধুরী। নির্মাতা
চয়নিকা চৌধুরী এবং তাকে আজকে পুলিশ আসলে আটক করেছে এবং সেই তথ্য জানিয়েছিলেন আমাদের সহকর্মী লাভলি বিথি। শরীয়তপুর মাদারীপুর আঞ্চলিক সড়কের কাশিমপুর এলাকায় পাট বোঝাই নসিমনের চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। আহত 2 শ্রমিককে আনা হয়েছে ঢাকায়। দুর্ঘটনার সময় নসিমনে থাকা পাটে আগুন লেগে যায়। 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায় সকালে পাট বোঝাই একটি নসিমন শরীয়তপুর থেকে মাদারীপুরে যাচ্ছিল। আঙ্গারিয়া ব্রিজের ঢালে চালক নিয়ন্ত্রণ হারালে নসিমনটি উল্টে যায়। পিরোজপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে চাঁদাবাজির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পারেরহাট আবাসন সমবায় সমিতির সাধারণ সম্পাদক আসাদুল মাঝিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় পারেরহাটে আবাসনে চাঁদা চাওয়ার অভিযোগ ওঠে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। চক্রটি ঘর প্রতি 10 থেকে 20,000 টাকা চাঁদা দাবি করে আসছিল। অভিযোগের বিষয়ের সত্যতা পায় পুলিশ। ভুক্তভোগীদের করা মামলায় আসাদুল মাঝিকে গ্রেফতার করা হয়। জড়িত বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তারা। পরীক্ষামূলকভাবে এক মাঠে 3 জাতের হাইব্রিড তরমুজ চাষ করে অভাবনীয় সাফল্য পেয়েছেন মৌলভীবাজারের চাষিরা। সুস্বাদু ফলের বাম্পার ফলন এবং বাজারে ভালো দাম পাওয়ায় উচ্ছ্বসিত তারা। অনেকেই ঝুঁকছেন উচ্চ ফলনশীল এই তরমুজ চাষে। চাষিদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় কৃষি বিভাগ। এবার প্রত্যাশার চেয়েও বেশি ফলন হয়েছে। চাহিদা বেশি থাকায় মধ্যস্বত্বভোগী পাইকার ছাড়া সরাসরি ক্ষেত থেকে ক্রেতারা ফল কিনে নিচ্ছেন। আগামীতে পুরো জেলায় হাইব্রিড তরমুজ চাষ ছড়িয়ে দেওয়ার চিন্তা করছে স্থানীয় কৃষি অফিস। 65 দিনে হারভেস্ট করা গেছে। 1 বিঘা জমি থেকে আমি 3600 ফল হারভেস্ট করেছি। আমার মোট 2 বিঘা জমিতে খরচ হয়েছে 80,000 টাকা। এ পর্যন্ত আমি 1,20,000 টাকা বিক্রি করেছি। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।